আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম কিবরিয়া। আশা করি ছাত্রছাত্রীরা ভালো আছো সবাই। আজকে তোমাদের জন্য আমি আরেকটা টপিক নিয়ে হাজির হলাম। টপিক হচ্ছে ব্রিদিং, মেকানিজম অফ ব্রিদিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটাও রেসপিরেটরি ফিজিওলজির একটা টপিক। এখান থেকে কোশ্চেন হয় ব্রিদিং, মেকানিজম অফ ব্রিদিং। এখান থেকে কোশ্চেন আসতে পারে এভাবে, এক্সপ্লেইন দ্য মেকানিজম অফ ব্রিদিং, অথবা আলাদা আলাদাভাবে কোশ্চেন হতে পারে। আমরা দেখবো যে ব্রিদিং এর মধ্যে ব্রিদিং এর দুইটা পার্ট। ব্রিদিং মিন্স ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। মেকানিজম অফ ইন্সপিরেশন এক্সপ্লেইন করো, এটাও আসতে পারে, অথবা রাইট ডাউন দ্য মেকানিজম অফ এক্সপ্রেশন, এভাবেও আসতে পারে। তো আমরা ইন্সপিরেশনের মেকানিজমটা যদি জেনে দিতে পারি, এক্সপ্রেশনের মেকানিজম জানা আরও সহজ। আচ্ছা, আমি এখানে আরেকটা ছক আঁকা রাখছি। এটা হচ্ছে প্রেশার চেঞ্জেস ডিউরিং ইন্সপিরেশন এবং এক্সপ্রেশন। এই কোশ্চেনটা এটার সাথে খুবই রিলেটেড এবং পরীক্ষা এভাবে কোশ্চেন হয়, এক্সপ্লেইন দ্য মেকানিজম অফ ব্রিদিং অর ইন্সপিরেশন অর এক্সপ্রেশন অ্যান্ড রিলেশন উইথ প্রেশার চেঞ্জ ডিউরিং ইন্সপিরেশন এবং এক্সপ্রেশন। আমরা প্রেশার নিয়ে সবার শেষে আসতেছি। সর্বপ্রথম আমরা মেকানিজম অফ ব্রিদিং নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আমি বললাম কি ব্রিদিং এর দুইটা পার্ট, একটা ইন্সপিরেশন আর একটা হইতেছে এক্সপিরেশন। আচ্ছা, বেসিক্যালি একটা নর্মাল অ্যাডাল্ট পারসনের রেসপিরেটরি রেট 12 থেকে 15 পার মিনিট। আমরা যদি 12টা ধরি অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি, তাহলে প্রতিটা ব্রিদিং এর টাইম হয় 60 সেকেন্ড ডিভাইডেড 12, অর্থাৎ 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড ব্রিদিং টাইম নর্মাল। আচ্ছা, 5 সেকেন্ডের ভিতরে ইন্সপিরেশনটা হচ্ছে শর্ট, 2 সেকেন্ড। ইন্সপিরেশন 2 সেকেন্ড, এক্সপিরেশন 3 সেকেন্ড। আরেকটা স্পেশাল কথা, ইন্সপিরেশন ইজ অ্যাক্টিভ প্রসেস, অর্থাৎ ইন্সপিরেশনের জন্য একটা ফোর্স দরকার। এই ফোর্সটা আমাদের ইন্সপিরেটরি যে মাসলগুলো আছে সেই মাসল প্রডিউস করে। এর জন্য যেহেতু ইন্সপিরেটরি মাসল ইউজ হওয়ার কারণে ইন্সপিরেশন হয়, এই যে অ্যাক্টিভ প্রসেস, এবং ডিউরেশন 2 সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ ধরা হয় আর কি। এক্সপিরেশনের জন্য কোনো ফোর্সের বা অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার হয় না। বেসিক্যালি আমি কোয়াইট ইন্সপিরেশন এবং এক্সপ্রেশন নিয়ে যখন আলোচনা করি তখন, এই জন্য একে বলা হয় প্যাসিভ প্রসেস এবং ডিউরেশন 3 সেকেন্ড। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে একটু দেখবো সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য মাসল টেক পার্টিসিপেটস ইন ব্রিদিং, অর্থাৎ ইন্সপিরেটরি মাসল কে কে আছে, এক্সপিরেটরি মাসল কে কে আছে। ইন্সপিরেটরি মাসল কোয়াইট ইন্সপিরেশনের জন্য যে মাসলগুলো লাগে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দি ডায়াফ্রাম। নর্মাল কোয়াইট ইন্সপিরেশন, ডায়াফ্রাম, দি ডায়াফ্রাম। আর 2 নম্বর যেটা লাগে সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলস। এই কোয়াইট ইন্সপিরেশনের জন্য বেসিক্যালি এই দুটো মাসলের পার্টিসিপেশন। 1 নম্বর হচ্ছে দি ডায়াফ্রাম, 2 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডায়াফ্রাম, সেকেন্ড ইম্পর্টেন্ট মাসল হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। এছাড়াও যদি আমরা ফোর্সফুল ইন্সপিরেশনের দরকার হয়, যদি কোনো মানুষ এরকম এক্সারসাইজ করে অথবা কোনো ভয় ভীতির মধ্যে পড়ে, ডগ তাকে পিছন দিক থেকে ধাবার যদি দেয়, এছাড়া যদি আরও কোনো কন্ডিশন এক্সারসাইজ করে, এগুলোর ক্ষেত্রে যদি ফোর্সফুল ইন্সপিরেশনের দরকার হয় তখন কিছু মাসল ইউজ হয়, তখন কিছু মাসল লাগে। মাসল অফ ফোর্সফুল ইন্সপিরেশন, এর জন্য কিছু কিছু মাসল দরকার, যেরকম স্টার্নোক্লেইডোমাস্টয়েড। স্টার্নোক্লেইডোমাস্টয়েড পাশে দুই পাশে দুইটা স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসল আছে। এটি স্কেলিনিস মাসলস, স্কেলিনিস কিছু মাসল আছে। আর পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মেজর। বেসিক্যালি 3টে, আরও কিছু মাসল লাগে, স্যারাটাস থাকে। তাহলে স্টার্নোক্লেইডোমাস্টয়েড, পেক্টোরালিস মেজর, স্কেলিনিস মাসল, এই মোট সবগুলো মিলে হইতেছে দিস আর দ্য ইন্সপিরেটরি মাসল। বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট ইন্সপিরেটরি মাসল
the diaphragm. Second important external intercostal muscles, forceful inspiration এর ক্ষেত্রে sternocleidomastoid, scalenus and pectoralis major এই মাসলগুলো দরকার হয়। আচ্ছা, এরপর আমরা দেখি এক্সপিরেটরি মাসল। এক্সপিরেটরি মাসল কি কি আছে? Basically, quiet expiration is passive process. There is no participation of any muscle. So, quiet expiration এর জন্য কোনো মাসল দরকার হয় না। Quiet expiration ঘটে due to recoil tendency of the lung. লাংয়ের recoil tendency এর কারণে। কারণ lungs is formed by elastic tissue. এই elasticity আছে। যখন এটাকে extend করা হয়, elastic টিস্যুকে টেনে ধরা হয়, span out আবার তার নিজস্ব রেস্টিং স্টেজে ফিরে যাওয়ার চেষ্টা করে। লাং যেহেতু ইলাস্টিক টিস্যু, সুতরাং ইন্সপিরেশনের সময় যে টানা হয় এর রিকয়েল টেন্ডেন্সি আরো গ্রো করে, মোর এক্সটেনশন মোর রিকয়েল টেন্ডেন্সি। তো যত এক্সটেনশন করা হয়েছে এটাকে যখন ইন্সপিরেটরি মাসল ইন্সপিরেটরি সিগন্যাল না থাকে তখন অটোমেটিক্যালি রিকয়েল টেন্ডেন্সি অফ লাংসের কারণে ওয়াইড এক্সপিরেশনটা হয়ে যায় আর কি। যদি ফোর্সফুল এক্সপিরেশনের দরকার হয়, যখন সে ওই কন্ডিশনের ওরকম কোনো কন্ডিশনে পড়ে, তখন যে ফোর্সফুল এক্সপ্রেশনের জন্য কিছু মাসল লাগে। তার মধ্যে এক নম্বর মাসল হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। এছাড়াও লাগে রেকটাস অ্যাবডোমিনিস মাসল। এই দুটোই বেসিক্যালি মাসল ফোর্সফুল এক্সপিরেশনের জন্য। হোয়াইট এক্সপিরেশন ইজ প্যাসিভ, দেয়ার ইজ নো নিড অফ এনি মাসল অ্যাকশন, বেসিক্যালি নিড ইনহিবিশন অফ দ্য ইন্সপিরেটরি ফোর্স, ইন্সপিরেটরি ড্রাইভ। আর ফোর্সফুল এক্সপিরেশনের জন্য দুটো মাসল রেকটাস অ্যাবডোমিনিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলস। আচ্ছা, আমরা এখন তাহলে একটু মেকানিজমটা দেখি, ভেরি সিম্পল, কয়েকটা শব্দ একটু এক্সপ্লেন করলেই বোঝা খুবই সহজ হবে। আমি একটা ছবি আঁকাইছি ডায়াগ্রাম আর কি বোঝার জন্য, তেমন কোনো অ্যানাটমিক্যাল ডায়াগ্রাম না। দিস ইজ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার, মিড ব্রেইন, পন্স, মেডুলা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেরেবেলাম। মেডুলাতে ইন্সপিরেটরি সেন্টার থাকে। যদি ইন্সপিরেশনের দরকার হয়, ইন্সপিরেটরি সিগন্যাল ইন্সপিরেটরি সেন্টার থেকে ইন্সপিরেটরি ড্রাইভ আসে। এরপরে কি দুইটা নার্ভ দিয়ে, একটা হচ্ছে যে ফ্রেনিক নার্ভ, এটা ডায়াফ্রাম আঁকানোর চেষ্টা করছি, চেস্ট ওয়াল, আর এর ভিতরে লাংস থাকে। চেস্ট ওয়ালের ভিতরে লাংস, লাংস ইজ দ্য পার্ট অর অর্গান অফ thoracic cavity। আচ্ছা, সবে এখন তাহলে দিস ইজ ইন্টারকোস্টাল নার্ভ, দিস ইজ ফ্রেনিক নার্ভ। দুইটা নার্ভ দিয়ে সিগন্যাল ইন্সপিরেটরি ড্রাইভ আসবে। আসার পরে কি প্রথমে দেখা গেল ডায়াফ্রাম, ডায়াফ্রাম কন্ট্রাকশন দেবে, ডায়াফ্রাম কন্ট্রাকশন। ডায়াফ্রাম যখন কন্ট্রাকশন দেবে, আমরা জানি দুইটা ডোম আছে ডায়াফ্রামে, ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে তখন ডায়াফ্রাম এই ডোমটা নিচের দিকে নেমে যায়। এটাই এই অবস্থা ছিল, এখন এই অবস্থা। আমরা যদি দেখি যে ডায়াফ্রাম যদি নিচের দিকে নামে, এরকম ছিল, ডায়াফ্রাম যদি নিচের দিকে নামে তাহলে ভার্টিক্যাল থোরাসিক ক্যাভিটির ভার্টিক্যাল ডায়ামিটারটা বেড়ে গেল, উপরে নিচে যে ডায়ামিটারটা এটা বেড়ে যাবে। আর একটা আমরা দেখতেছি ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভ কী করে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের উপরে কন্ট্রাকশন করে, কাজ করে। তো এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের কন্ট্রাকশন করে আমরা দেখবো যে দুইটা মেকানিজমের মাধ্যমে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার থোরাসিক ক্যাভিটির অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার, এই দুইটা ডায়ামিটারকে বাড়ায় দেয়। তো আমরা দেখলাম যে ফ্রেনিক নার্ভ কন্ট্রাকশন করার জন্য ভার্টিক্যাল ডায়ামিটার বেড়ে গেল, ইন্টারকোস্টাল নার্ভ কন্ট্রাকশন করার জন্য ট্রান্সভার্স ডায়ামিটার এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। আমরা একটু ওই মেকানিজমটা দেখবো একটু পরেই, ট্রান্সভার্স ডায়ামিটার কীভাবে বাড়লো, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার কীভাবে বাড়লো। যখন ভার্টিক্যাল ডায়ামিটার এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ট্রান্সভার্স ডায়ামিটার বেড়ে যায়, তাহলে কি হবে, চেস্ট ওয়ালের ভিতরে থোরাসিক ক্যাভিটির ভিতরে লাংস আছে, লাংসের উপরে কাভারিং করে থাকে প্লুরা, প্লুরাল দুইটা লেয়ার। একটু ছবি আঁকাই তাহলে বুঝতে সুবিধা হবে। দিস ইজ লাং, এয়ারওয়ে, this is pleura,
যেটা একদম লাংসের সাথে এটে থাকে, এটা হচ্ছে যে প্লুরার দুইটা লেয়ার, যেটা লাংসের সাথে একদম লেগে থাকে, এটাকে আমরা বলতেছি ভিসেরাল প্লুরা। আর ভিসেরাল প্লুরালের উপর দিয়ে আরেকটা প্লুরা কাভারিং করে আছে, একে বলা হয় প্যারাইটাল প্লুরা। এই রেড মার্কিং যেটা প্যারাইটাল প্লুরা। আর দুইটা প্লুরার মাঝখানে যে স্পেস তাকে বলা হয় ইন্টার প্লুরাল স্পেস। আর দিস ইজ thoracic cavity diaphragm. আচ্ছা, এখন আমরা দেখলাম যে ডায়াফ্রাম কন্ট্রাকশন করলে হবে প্যারাইটাল প্লুরা নিচের দিকে ডায়াফ্রামের সাথে অ্যাটাচড, আর বাহিরের দিকে আউটওয়ার্ডস অন্যান্য দিকে থোরাসিক ওয়ালের সাথে অ্যাটাচড। এখন আমরা দেখলাম কি, যখন ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রাম কন্ট্রাকশন করলো তখন ভার্টিক্যাল ডায়ামিটার অর্থাৎ নিচের দিকে প্যারাইটাল প্লুরা কেটে নেন। আর যখন চেস্ট ওয়াল কন্ট্রাকশন করার কারণে ইন্টারকোস্টাল মাসল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাকশন করার জন্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার যখন এক্সপ্যান্ড হচ্ছে, বেড়ে যাচ্ছে, তখন কি প্যারাইটাল প্লুরা এক্সপ্যান্ড হচ্ছে। বেসিক্যালি নিচের দিকে, ডানে, বামে, উপরে সব দিকে প্যারাইটাল প্লুরা এক্সপ্যান্ড হচ্ছে। আর আমরা জানি ইন্টারপ্লুরাল স্পেস যেটা, দিস ইজ দ্য একটা ভ্যাকিউম, নেগেটিভ প্রেশার আছে এখানে, আমরা দেখব এটা ভ্যাকিউম, এখানে কোনো বাইরে থেকে কোনো কমিউনিকেশন নাই। সুতরাং যদি আমরা প্যারাইটাল প্লুরাকে পুল করি, টেনে ধরি, বেসিক্যালি ভিসেরাল প্লুরা অর্থাৎ লাংসও পুল হবে, এক্সপ্যান্ড হবে। তো যখন এই ঘটনাটা ঘটে তখন কি ইন্টারপ্লুরাল স্পেসের ভিতরে যে প্রেশার নর্মালি থাকে, এটা নর্মালি নেগেটিভ, আরও মোর নেগেটিভ হয়। মোর নেগেটিভ প্রেশারের কারণে ভিসেরাল প্লুরা সহ লাংস এক্সপ্যান্ড হয়। যখন লাং এক্সপ্যান্ড হয়, ডায়ালেট হয়, প্লুরা অ্যালভিওলিগুলো আরও ডায়ালেট হয়, অ্যালভিওলির ভিতরে বাতাস ইন্ট্রোডিউস হয় এবং ইন্সপিরেশন ঘটে। তো আমরা ফ্লো চার্ট দিয়ে এই জিনিসটা লিখতে পারি, যে কিভাবে লিখতে পারি, বইয়ে সুন্দর করে লেখা আছে। আমরা ফ্লো চার্ট দিয়ে মেকানিজম অফ রেসপিরেশন লিখি, তাহলে আমরা প্রথমে লিখব এই ছবিটা। এখন inspiratory signal from inspiratory center, তাহলে ইন্সপিরেটরি সেন্টার থেকে ইন্সপিরেটরি সিগন্যাল চলে যাবে। কি হবে, দুইটা জায়গায় চলে যাবে, একটা হচ্ছে ফ্রেনিক নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ, একটা একটা করে। ফ্রেনিক নার্ভে যখন যাবে তখন কি হবে, ডায়াফ্রাম কন্ট্রাক্ট, ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট হয় তাহলে ভার্টিক্যাল ডায়ামিটার ইনক্রিজ করবে, ইনক্রিজ ভার্টিক্যাল ডায়ামিটার। diameter of thoracic cavity. Intercostal nerve contract external intercostal muscle. External intercostal muscle contract যদি হয় তাহলে increase anterior posterior and transverse diameter of thoracic case. আচ্ছা, এই দুটো ঘটনা ঘটলো। এখন আমরা দেখলাম ভার্টিক্যাল ডায়ামিটারও বাড়লো, ইন্টারকোস্টাল ট্রান্সভার্স ডায়ামিটারও বেড়ে গেল। এই দুটার কারণে কি হবে, ইন্ট্রাপ্লুরাল প্রেসার বিকাম মোর নেগেটিভ। বোর্ড ছোট, আমি এটা মিশিয়ে দিচ্ছি, এর পরের ঘটনা যেটা ঘটবে।
ইন্ট্রা প্লুরাল প্রেসার, আমরা প্রেসার নিয়ে আলোচনা করব পরবর্তীতে, বিকামস মোর নেগেটিভ প্লাস ইন্ট্রা alveolar pressure also becomes negative. এই দুটো মিলে কি হবে, airway pressure becomes negative, ultimately air enter into alveoli. This is inspiration. This is the mechanism of inspiration. Very simple. Expiration mechanism just opposite. Inspiration signal যদি না আসে, ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকস্টাল নার্ভ দিয়ে কোনো সিগন্যাল যাবে না, ইন্টারপ্লোরাল মাসল, ইন্টারকস্টাল মাসল এবং ডায়াফ্রাম রিল্যাক্স করবে, জাস্ট এর অপোজিট ঘটনার মাধ্যমে এক্সপ্রেশন হবে। দিস ইজ দ্য মেকানিজম অফ ইন্সপিরেশন। মেকানিজম অ্যান্ড ব্রিদিং আলাদা আলাদা করে আসলে আলাদা আলাদা, একবারে কম্বাইন্ডলি আসলে কম্বাইন্ডলি। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে যে আমি বললাম যে যখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাকশন করে তখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার এটা কিভাবে বাড়ে। মানে দুটো মুভমেন্ট আছে আমরা জানি, একটা হচ্ছে বাকেট হ্যান্ডেল আর একটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। এটা একটু আমরা জানবো, এরপর আমরা প্রেসারে চলে যাবো। বাকেট হ্যান্ডেল এবং পাম্প হ্যান্ডেল মুভমেন্ট জানার জন্য আমরা দেখি যে, আমরা যদি দেখি আমরা বেসিক্যালি আমাদের শরীরে চেস্ট ক্যাভিটিতে রিবসগুলো থাকে এই ডিরেকশানে। আমার থাম্বগুলো যদি ভার্টি বা আপার পিছনে ব্যাক সাইড মনে করি, এটা দিস ইজ দ্য স্টারনাম, ধরে নেই এটা হচ্ছে স্টারনাম, আর এগুলো হচ্ছে রিবস। তো বেসিক্যালি রিবসটা থাকে কিভাবে, আপার ব্যাক পোর্শনে ভার্টিবার সাথে লাগানো থাকে, এটা হচ্ছে আপার পোর্শনে থাকে, আপার লেভেলে থাকে। আর অ্যান্টেরিয়র পোস্টাল পোর্শন অর্থাৎ কোস্টাল কার্টিলেজের সাথে রিবসের যে পোর্শন স্টারনামের সাথে লাগানো থাকে, সেটা হচ্ছে লোয়ার পোর্শনে থাকে এভাবে। এখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল যখন কন্ট্রাকশন দেয় তখন দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে চেস্ট ওয়ালের রিবগুলা এই ডিরেকশানে ছিল, এই ডিরেকশানে এটা এইভাবে হয়, ছিল এই ডিরেকশানে, হয়ে গেলে এরকম ভাবে। যখন এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে যায় তখন দেখা আউটওয়ার্ড ছিল, লেটারাল পোর্শন অফ দ্য রিবস রিমেইন আউটওয়ার্ড। যখন এটাকে কন্ট্রাকশন দেওয়ার কারণে ইনওয়ার্ডের দিকে হয়, নিচের দিক থেকে আপওয়ার্ড লেভেলে যায়, তখন দেখা ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যায়, ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যায়। এটা দেখতে জাস্ট লাইক এ বাকেট হ্যান্ডেল। তো ছবি আঁকা সুবিধা হয়। This is bucket, বালতি। আচ্ছা, এই যে হ্যান্ডেল, বাকেটটা বাকেটের মতো হচ্ছে। আচ্ছা, এটা যদি হ্যান্ডেল হয়, এটা যদি গায়ের সাথে লাগানো থাকে তখন একটা পজিশন, এটাকে যদি আমরা টেনে ধরি উপরের দিকে উঠাই, পুল আউট, উপরের দিকে উঠানো নিয়ে এসে যখন সমান সমান হবে, এই বালতির এই বরাবর আসবে, তখন দেখা যাবে এই ডায়ামিটার, অর্থাৎ এই ডায়ামিটার বেড়ে যাবে। যখন এখানে ছিল নিচের দিকে তখন ডায়ামিটার কম ছিল, তখন পুল ডাউন করা হয় তখন ডায়ামিটারটা বেড়ে যায়, ট্রান্সভার্স ডায়ামিটার। এই জন্য এই মুভমেন্টটাকে বলা হয় বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। ঠিক আছে, এখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের কন্ট্রাকশনের কারণে একটা হচ্ছে আউটওয়ার্ড ছিল, সেটা আপার পোর্শনে গেল, আরেকটা হইতেছে স্টারনামটা ফরওয়ার্ড ছিল এরকম, যখন কন্ট্রাকশন দেয় এটা এই উপরে গেল, আরেকটা হচ্ছে ফরওয়ার্ড।
ফরওয়ার্ডলি যদি যায় তখন কি পাম্প হ্যান্ডেল, টিউবওয়েলের হ্যান্ডেলের মতো। আর এটার দ্বারা কি হবে, যখন এটা সামনের দিকে চলে যাবে তখন ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যায়। আমরা যে ছবি আঁকাই, খুবই সুপরিচিত একটা জিনিস, ভাই আমরা চিনি এটাকে। এই যে দিস ইজ দ্য, যদি ধরা হয় এটা স্টারনাম, এটাকে যদি উঠানো হয়, নাকটা নামানো করা হয়, উপরটা নামানো, তাহলে ফরওয়ার্ডলি, এটা যখন উপরের দিকে যায় তখন ফরওয়ার্ডলি এই ডায়ামিটারটা বেড়ে যায়, অর্থাৎ অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যাবে। তো এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভ যখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের উপরে কাজ করে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাকশন দেয়, তখন আমাদের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার বেড়ে যাচ্ছে দুইটা মুভমেন্ট। একটা হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, যার দ্বারা ট্রান্সভার্স ডায়ামিটার বাড়ে, আর একটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, যার কারণে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডায়ামিটার, ভেরি সিম্পল। ডায়াফ্রামের ডোম এভাবে থাকে, যখন এটাকে এই ডোম কন্ট্রাকশন দেওয়া হয় তখন ফ্ল্যাট হয়ে যায়, নিচের দিকে পুল ডাউন করে ভার্টিক্যাল ডায়ামিটারটা বেড়ে যায়। ওকে, দিস ইজ দ্য মেকানিজম অফ ব্রেদিং, বেসিক্যালি ইন্সপিরেশনের মেকানিজম আমরা দেখলাম। জাস্ট এর অপোজিট প্যাসিভ প্রসেস যেহেতু, সুতরাং সেটা হচ্ছে যে এক্সপ্রেশনের মেকানিজম। এখন আমরা দেখব একটু প্রেশার, আমাদের প্রেশার কি কি আছে এবং প্রেশারের কি কি চেঞ্জ হয় ডিউরিং ইন্সপিরেশন এবং এক্সপ্রেশন। দেখি কি কি প্রেশার আছে। আমি একটা ছবি আঁকাই লাংসের। This is to lungs and alveoli, এর পাশেও তাই, alveoli, just this is not anatomical diagram, বোঝার জন্য আঁকানো হলো আর কি। এরকম একটা না, অনেক মিলিয়ন, you are a millionaire as concern of your lung alveoli। অনেক জিনিস দিয়ে রাখছে আল্লাহ তাআলা, যেগুলোর ক্ষেত্রে মিলিয়ন, নেফ্রন, নিউরন, অ্যালভিওলি, এগুলো নিয়ে হিসাব করলে মানুষ মিলিয়নার, প্রত্যেকটা মানুষের মিলিয়নার। যে লাংসের উপরে যেটা কাভারিং থাকে তার নাম হচ্ছে প্লুরা। আমরা বলছি দুটো লেয়ার, একটা হচ্ছে ভিসেরাল লেয়ার আর একটা হচ্ছে প্যারাটাল লেয়ার, অলসো প্রেজেন্ট ইন বোথ লাংস। দিস ইজ ভিসেরাল প্লুরা, অর্থাৎ ভিসেরাল লেয়ার অফ প্লুরা। Another layer of above this covering, this is called parietal layer of the pleura or parietal pleura। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডায়াফ্রাম, চেস্ট ওয়াল। চেস্ট ওয়াল আমরা দেখতেছি। আচ্ছা, এখন আমরা দেখবো যে কি কি প্রেশার আছে। চেস্ট ওয়ালের সারফেসের যে প্রেশার সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, আউটার প্রেশার যেটা অ্যাটমসফেরিক প্রেশার, কত 760 মিলিমিটার অফ মার্কারি। এই 760 মিলিমিটার অফ মার্কারি যখন রেসপিরেটরি প্রেশার হিসেবে আলোচনা করা হয়, এই অ্যাটমসফেরিক প্রেশার অর্থাৎ 1 অ্যাটমসফেরিক প্রেশার 760 মিলিমিটার অফ মার্কারিকে 0 প্রেশার ধরা হয়। দিস ইজ দ্য অ্যাটমসফেরিক প্রেশার। আচ্ছা, আমরা ভিতর থেকে দেখি। ভিতর থেকে যদি আমরা দেখি, প্রথমে যেটা অ্যালভিওলের ভিতরে 1 নাম্বার, দিস ইজ ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার,
দিস ইজ ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। এরপর আমরা দেখলাম যে দিস ইজ ভিসারাল প্লুরা অ্যান্ড প্যারাইটাল প্লুরা, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে প্লুরাল স্পেস। এই প্লুরাল স্পেসের ভিতরে যে প্রেশার তাকে বলা হয় 2 নম্বর। 1 নম্বর 2, দিস ইজ ইন্ট্রাপ্লুরাল প্রেশার। তাহলে আমরা প্রথমে দেখলাম কি 1 নম্বর হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, 2 নম্বর হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার। নাম্বার 3 প্রেশার অ্যাটমসফেরিক প্রেশার, দিস ইজ 3 অ্যাটমসফেরিক প্রেশার। এই 3টে প্রেশার। এছাড়া আরেকটা প্রেশার আছে, তার নাম হচ্ছে ট্রান্সমুরাল প্রেশার। Transmural pressure. What is transmural pressure? Transmural pressure means pressure across the wall. A wall is pressure, a wall is across the wall এর মাঝখানে যে pressure অর্থাৎ pressure difference of pressure 1 2 অথবা 2 or 3 or 1 to 3 এই যে pressure difference একে বলা হয় ট্রান্সমুরাল প্রেশার। ট্রান্সমুরাল প্রেশার বেসিক্যালি 3 ধরনের আছে। ট্রান্সমুরাল প্রেশার 3 ধরনের, আমরা এখান থেকে বুঝতে পারবো। ট্রান্সমুরাল প্রেশার নাম্বার 1, ট্রান্সমুরাল প্রেশার ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার এবং ইন্ট্রাপ্লুরাল প্রেশারের মাঝখানে যেই ডিফারেন্স একে বলা হয়, দিস ওয়ান টাইপ অফ ট্রান্সমুরাল প্রেশার, এর নাম ট্রান্সপালমোনারি প্রেশার। দিস ইজ ট্রান্সপালমোনারি প্রেশার, অর্থাৎ প্রেশার ইনটু অ্যালভিওলি মাইনাস প্রেশার ইনটু প্লুরাল স্পেস। দিস ইজ দ্য ট্রান্সপালমোনারি প্রেশার, অর্থাৎ ট্রান্সমুরাল প্রেশারের একটা। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে প্রেশার ডিফারেন্স অ্যাক্রস দ্য 2 and 3 অর্থাৎ ইন্টারপ্লুরাল স্পেস এবং অ্যাটমসফেরিক প্রেশারের মধ্যে যে ডিফারেন্স সেটাও এক ধরনের ট্রান্সমুরাল প্রেশার। এই প্রেশারকে বলা হয় ট্রান্সথোরাসিক প্রেশার। এটা কি ট্রান্সথোরাসিক প্রেশার 2 নম্বর। ট্রান্সথোরাসিক প্রেশার অর্থাৎ প্রেশার উইদিন ইন্টারপ্লুরাল স্পেস মাইনাস প্রেশার অ্যাটমসফিয়ার। 3 নম্বর ট্রান্সমুরাল প্রেশারটা হচ্ছে প্রেশার ডিফারেন্স অ্যাক্রস দ্য 1 and 3 অর্থাৎ ইন্ট্রা অ্যালভিওলার আর অ্যাটমসফেরিক প্রেশারের মাঝখানে, একে বলা হয় ট্রান্স রেসপিরেটরি প্রেশার। প্রেশার অ্যালভিওলি মাইনাস প্রেশার অ্যাটমসফিয়ার। অর্থাৎ আমরা কয় ধরনের প্রেশার পেলাম? বেসিক্যালি 4টে প্রেশার আমরা পাইছি। একটা হচ্ছে ইন্ট্রাঅ্যালভিওলার, ইন্টারপ্লুরাল, অ্যাটমসফেরিক অ্যান্ড ট্রান্সমুরাল প্রেশার। ট্রান্সমুরাল প্রেশার ডিটারমাইন করবে যে লাংস আর অ্যালভিওলি এক্সপ্যান্ড করবে অর্থাৎ ইনফ্লেট করবে না ডিফ্লেট হবে, ইনফ্লেট আর ডিফ্লেশন মিন্স করবে। অর্থাৎ ট্রান্সমুরাল প্রেশার যখন পজিটিভ, দিস মিন লাংস ইনফ্লেটেড। যখন ট্রান্সমুরাল প্রেশার নেগেটিভ, দিস ইন্ডিকেট লাংস ডিফ্লেটেড। আচ্ছা, আমরা এখন দেখব যে ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের সময় এই ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার এবং ইন্ট্রাপ্লুরাল প্রেশারের কি ঘটনা ঘটে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ইন্ট্রাপ্লুরাল প্রেশার অলওয়েজ নেগেটিভ। রেস্টিং স্টেজেও ইন্ট্রাপ্লুরাল প্রেশার নেগেটিভ। হোয়াই দিস ইজ ইন্ট্রাপ্লুরাল নেগেটিভ? এই কারণে যে লাংস ইন রেস্টিং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, আমাদের নর্মাল যখন কোয়াইট প্রেজেন্ট ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, আমরা ক্যাপাসিটি এবং ভলিউমস নিয়ে পরবর্তীতে যখন ক্লাস নেব তখন আরও ডিটেলস ওইটা নিয়ে এক্সপ্লেন করা যাবে। আমরা দেখি যে লাংস যখন আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিতে থাকে, এটা আচ্ছা আমরা এক্সপ্লেন করতেছিলাম যে ইন্টারপ্লুরাল স্পেসের প্রেশার নেগেটিভ কেন।
বেসিক্যালি নেগেটিভ এই কারণে যে লাংস নর্মালি যখন ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিতে নর্মাল থাকে, লাংসকে আমরা যদি থোরাসিক ক্যাভিটি থেকে বের করে নিই, এর ইকুয়াল টেন্ডেন্সির কারণে কোলাপসিং টেন্ডেন্সিটা অনেক বেশি। অর্থাৎ এখন যে স্টেজে আছে থোরাসিক ক্যাভিটির ভিতরে, এর চাইতেও সে স্মল, আরও স্মল হওয়ার ক্যাপাসিটি আছে, স্মল থাকবে। অর্থাৎ লাংস লাভস টু কোলাপস, লাভস টু স্মলার দেন রেস্টিং স্টেজ। এরপর থোরাসিক ক্যাভিটিকে যদি লাংস থোরাসিক ক্যাভিটির ভিতরে না রাখা হয়, বের করে রাখা হয়, তাহলে থোরাসিক ক্যাভিটির টেন্ডেন্সিটা হচ্ছে বাহিরের দিকে এক্সপ্যান্ড করা। লাংস লাভস টু কোলাপস, থোরাসিক ক্যাভিটি লাভস টু এক্সপ্যান্ড আউট। তাহলে আমরা এই দুটো জিনিসকে, একজন চাচ্ছে ছোট হতে আর একজন চাচ্ছে বড় হতে, দুই মুখে একটা টান। লাংস চাচ্ছে ভিতরের দিকে ছোট হতে, থোরাসিক ক্যাভিটি চাইতেছে বাইরের দিকে এক্সপ্যান্ড হতে। এই অবস্থাকে আমরা যখন লাংস এবং থোরাসিক ক্যাভিটিকে ভিতরে থোরাসিক ক্যাভিটির ভিতরে পুট করে রাখার পরে আমরা গ্লু দিয়ে, আঠা দিয়ে যদি আটকায় দিই, সেই আঠা কি, সেটা হচ্ছে যে প্লুরা, দুইটা লেয়ার। প্লুরার ভিসারাল লেয়ার তো লাংসের সাথে লাগানো আছে, আর প্যারাইটাল প্লুরা চেস্ট ওয়ালের সাথে লাগানো আছে। এই যে ভিসারাল প্লুরা, দিস ইজ লাংসের সাথে লাগানো, আর চেস্ট ওয়ালের সাথে প্যারাইটাল প্লুরা। এখন আমরা দেখি চেস্ট ওয়াল টানতেছে বাইরের দিকে, লাংস টানতেছে ভিতরের দিকে ছোট হওয়ার জন্য। তাহলে এটা হইতেছে একমুখী ফোর্স এর দিকে, এটা হচ্ছে আর অ্যান্টি ফোর্স। দিস ইজ দ্য ইনওয়ার্ড ফোর্স, দিস ইজ দ্য অ্যান্টাই ইনওয়ার্ড অর আউটওয়ার্ড ফোর্স। তো দুইটা ফোর্স যখন আমরা একটা গ্লু দিয়ে, একটা ভ্যাকিউম দিয়ে আটকায় দিতেছি, যার ভিতরে কোনো আউটওয়ার্ডের সাথে কোনো কমিউনিকেশন নাই, অ্যাটমসফিয়ারের সাথে কোনো কমিউনিকেশন নাই, তখন এখানে একটা নেগেটিভ প্রেশার প্রডিউস হবে, যার কারণে ইন্ট্রাপ্লুরাল স্পেসে প্রেশার, ইন্ট্রাপ্লুরাল প্রেশার অলওয়েজ নেগেটিভ। বেসিক্যালি রেস্টিং স্টেজে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অফ দ্য লাংস এর নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে -5 সেন্টিমিটার অফ ওয়াটার ধরা হয় আর কি। আশা করি বুঝতে পারছো যে এটা কেন নেগেটিভ। আমরা এখন একটু প্রেশার ডিফারেন্স দেখি ডিউরিং ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় লাগবে এবং এই ডায়াগ্রামটা আঁকাতে হবে। এটা দেখে বুঝতে আমাদের সুবিধা হবে। আমি এখানে দুটো ছবি আঁকাইছি, উপরে একটা নিচে একটা। আচ্ছা, দিস কলাম ফর ইন্সপিরেশন, দিস কলাম ফর এক্সপ্রেশন। মাঝখানে যেটা আঁকাইছি সেটা হচ্ছে যে মিড অফ ইন্সপিরেশন, আর এটা হচ্ছে মিড অফ এক্সপ্রেশন। আচ্ছা, এই উপরের যেটা প্রেশারের ডায়াগ্রাম যেটা আঁকাইছি আমি রেড কালার দিয়ে, এটা হচ্ছে সে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, আর নিচের দিকে যে প্রেশারের ডায়াগ্রামটা আমি আঁকাইছি সেটা হচ্ছে ইন্ট্রা প্লুরাল প্রেশার। আচ্ছা, এখন আমি দেখাইছি দিস ইজ দ্য জিরো প্রেশার, +1 +2 আপারে, আর এটা হচ্ছে নেগেটিভ 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আঁকাইছি আর কি। এখন আমরা দেখি, আচ্ছা আমরা প্রেশার নিয়ে আলোচনা করতেছিলাম। এই রেড মার্কিন আপার পোর্শনে যেটা, সেটা হচ্ছে ইন্ট্রাঅ্যালভিওলার প্রেশার, এবং লোয়ার পোর্শনে যে রেড মার্কিনটা আমি আঁকাইছি সেটা হচ্ছে ডায়াগ্রাম ফর দ্য ইন্ট্রাপ্লুরাল প্রেশার, ইন্ট্রাঅ্যালভিওলার প্রেশার, ইন্ট্রাপ্লুরাল প্রেশার। আচ্ছা, আমরা এখন দেখছি যখন ইন্সপিরেশন স্টার্ট হচ্ছে তখন জিরো প্রেশার। জিরো প্রেশার মিনস দিস ইজ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। একটা পেশেন্ট বা আমি যদি এখন হা করে থাকি, ইন্সপিরেশন না নিই, ব্রেথ ইন না করি, ব্রেথ আউট না করি, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা, সেটাই হচ্ছে আমার এয়ারওয়ের প্রেশার, অর্থাৎ অ্যালভিওলের ভিতরেকার প্রেশার। দ্যাট মিনস আমরা বললাম যে অ্যাটমসফিয়ার 760 মিলিমিটার অফ মার্কারি যেটা, সেটা হচ্ছে জিরো প্রেশার। সুতরাং ইন্সপিরেশনের স্টার্টিংয়ে শুরুতে অ্যালভিওলার প্রেশার, ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার কত? জিরো। তখন আমি ইন্সপিরেশন শুরু করলাম, ইন্সপিরেশন নিতেছি, যখন ইন্সপিরেশন একদম মিড ইন্সপিরেশন আমরা দেখতেছি ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার বিকামস -3 পর্যন্ত যেতে পারে। অর্থাৎ মিড ইন্সপিরেশনে ইন্ট্রা
অ্যালভেলার প্রেশার সবচাইতে কম, অর্থাৎ সবচাইতে -3 সবচাইতে কম। এরপরে যখন মিড ইন্সপিরেশন থেকে আরও ইন্সপিরেশন নিচ্ছি ফোর্স ইন্সপিরেশনে আবার সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ অ্যাটমসফিয়ারে যত আমার অ্যালভেলের ভিতরে তত। আবার এখন অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন শেষ এবং স্টার্টিং অফ দ্য এক্সপ্রেশন যদি স্টার্টিং করে 0 থেকে বাতাস ফোর্সলি বের করে দিচ্ছে, আমাদের প্রেশার আরও কী হবে, বাড়তে বাড়তে কত হতে পারে, মিড এক্সপ্রেশনের সবচেয়ে বেশি +1 উপরে চলে যেতে পারে। আবার যখন অ্যাট দ্য এন্ড অফ এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রাঅ্যালভেলার প্রেশার আবার রেস্টিং স্টেজ, 0 স্টেজ। আর আমরা দেখি ইন্টারপ্লুরাল প্রেশারে কী ঘটনা। ইন্টারপ্লুরাল প্রেশার রেস্টিংয়ে অর্থাৎ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিতে আমরা দেখছিলাম কত, যদি অলওয়েজ নেগেটিভ আমি বলছিলাম -5 সেন্টিমিটার অফ ওয়াটার। আচ্ছা, এখন যদি ইন্সপিরেশন স্টার্ট করা হয়, intrapleural pressure becomes more negative, -6, -7, -8, -8 এরকম করতে করতে প্রায় ইন্সপিরেশনের শেষের দিকে, এন্ড অফ ইন্সপিরেশনে বিকামস মোর নেগেটিভ, -9, ফোর্সফুল যদি আমরা ইন্সপিরেশন করি তাহলে -9 পর্যন্ত হতে পারে। আচ্ছা, এরপরে যখন এক্সপিরেশন আমরা স্টার্ট করি তখন ইন্ট্রাপ্লুরাল প্রেশার বিকামস লেস নেগেটিভ, নট বিকাম পজিটিভ হওয়ার কোনো সুযোগ নেই। যদি ফোর্সফুল এক্সপিরেশনে তখনও পজিটিভ হয় না, ফোর্সফুল এক্সপিরেশনে হতে পারে যদি মোর অ্যান্ড মোর ফোর্সফুল এক্সপ্রেশন করবে। ইন্টারপ্লুরাল প্রেশার লেস নেগেটিভ হতে আবার সেই রেস্টিং স্টেজ -5 সেন্টিমিটার অফ ওয়াটারে যে শেষ হবে। এই পরীক্ষায় যদি আসে যে প্রেশার ডিফারেন্স ইন কনসার্ন উইথ ব্রিদিং মেকানিজম, তখন আমাদের এই ডায়াগ্রামটা আঁকায় আমরা যদি এইভাবে একটু এক্সপ্লেইন করতে পারি, নিচের দিকে লিখে দিতে পারি, তাহলে আশা করি যে ফুল মার্ক পাওয়া যাবে। তো স্টুডেন্ট, আজ তাহলে এখানেই থাক। আল্লাহ হাফেজ।